আসসালামু আলাইকুম, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের কনসেপ্ট ক্লাসে। আজকে আমরা প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ এই চ্যাপ্টারের যতগুলো কনসেপ্ট আছে সবগুলো ক্লিয়ার করব। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। তো আমরা শিখব প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ। তো প্রথমে আমরা জেনে নিব যে প্রাপ্য হিসাব বলতে আমরা আসলে কি বুঝি। প্রাপ্য হিসাব বলতে আমরা আসলে কি বুঝি? তো প্রাপ্য হিসাব হলো যখন ধারে পণ্য বিক্রি করা হয়, যখন ধারে পণ্য বিক্রি করা হয় তখন আমার প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। হ্যাঁ, তো ধারে পণ্য বিক্রি করা হলে আমার কি সৃষ্টি হয়? ধারে পণ্য বিক্রয় করা হলে তখন আমার প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। তো প্রাপ্য হিসাব হচ্ছে, আমরা যদি দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ করি, তো প্রাপ্য হিসাব মানে কি তোমার ডেবিট হিসাব খাত। প্রাপ্য হিসাব মানে কি তোমার ডেবিট হিসাব খাত। তো প্রাপ্য হিসাবের আর এক নাম হচ্ছে তোমার দেনাদার হিসাব। কি নাম? দেনাদার হিসাব। দেনাদার হিসাব, ঠিক আছে। তো প্রাপ্য হিসাবের আর এক নাম কি? দেনাদার হিসাব। তো প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব কিসের থেকে সৃষ্টি হয়? ধারে পণ্য বিক্রয়ের থেকে সৃষ্টি হয়। তো এটা কোন জাবেদার মধ্যে পড়ে? বিশেষ জাবেদার মধ্যে পড়ে। তো আমরা জানি বিশেষ জাবেদায় কোন কোন জাবেদাগুলো আসে বা কোন কোন হিসাবগুলো আসে। এটা হচ্ছে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ঠিক আছে। তারপরে নগদ প্রাপ্তি, নগদ প্রদান। তো এই তোমার জাবেদাগুলো তোমার বিশেষ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত। তো এখন হচ্ছে এই যে প্রাপ্য হিসাবগুলো, এটা আমরা কিভাবে হিসাব রক্ষণ করব বা আমরা হচ্ছে হিসাব রাখবো, সেই জিনিসগুলো আজকের চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো এখান থেকে যখন তোমার কোশ্চেন আসবে, সেখানে মূলত তোমার জাবেদা দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? জাবেদা দেওয়া থাকবে। তো এখন আমরা কিছু কনসেপচুয়াল টার্ম শিখে নিই। তো কনসেপ্ট ক্লাসটা মূলত তোমার দুইটা ক্ষেত্রে কাজে লাগে। এখান থেকে যত এমসিকিউ আসবে, এমসিকিউ কোথা থেকে আসবে সেটা আমি দাগিয়ে দিব এবং সেটা তোমরা নোট করে রাখবে। প্লাস এখান থেকে তোমার ম্যাথের কনসেপ্ট বুঝতে তোমার হেল্প করবে, ঠিক আছে। এখানে আমরা ম্যাথের যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা আমরা এখান থেকে পাবো। যারা হচ্ছে সায়েন্স থেকে এসেছো, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তাদের জন্যই আমাদের এই কনসেপ্ট ক্লাসটা। ওকে, তো প্রথমেই দেখে নিই যে প্রাপ্য হিসাব বলতে আমরা কি বুঝি। তো ওই যে তোমাদেরকে যেটা বললাম, এটা হচ্ছে তোমার সেবা, সেবা বা পণ্য ধারে যখন আমরা বিক্রয় করি, তখন ক্রেতা যখন বিক্রেতাকে টাকা পরিশোধের মৌখিক প্রতিশ্রুতি দেয়, যখন ক্রেতা বিক্রেতাকে টাকা পরিশোধের মৌখিক প্রতিশ্রুতি দেয়, তখন তাকে কি হিসাব বলে? প্রাপ্য হিসাব বলে। প্রাপ্য হিসাবের আর একটা নাম আমরা কি জেনেছি? আমরা জেনেছি প্রাপ্য হিসাবের আর এক নাম হচ্ছে তোমার দেনাদার হিসাব। তো সাধারণত 30 থেকে 60 দিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়। কোন টাইমের মধ্যে? 30 থেকে 60 দিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়। এবং একটা প্রতিষ্ঠানের কার্যকরী বা চলতি মূলধনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রাপ্য হিসাব। তো কার্যকরী বা চলতি মূলধন বলতে কি বোঝানো হয়? একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে আমার প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয়, সেটাকে আমরা কার্যকরী বা চলতি মূলধন বলি। তো কার্যকরী বা চলতি মূলধন আমরা কিভাবে নির্ণয় করি? চলতি সম্পদ থেকে তোমার চলতি দায় বাদ দিলে আমরা পাই কার্যকারী মূলধন বা চলতি মূলধন। বোঝা গেল? তো প্রাপ্য হিসাব কাকে বলে? পণ্য বা সেবা ধারে বিক্রয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যে অর্থ পাওনা হয়, তাকে প্রাপ্য হিসাব বলে। প্রাপ্য হিসাবকে নানা নামে অভিহিত করা হয়, যেমন ব্যবসায়ী পাওনা, বিবিধ দেনাদার, যেটা অলরেডি বলেছি, ক্রেতাদের নিকট প্রাপ্য, এই নামে অভিহিত করা হয়, ঠিক আছে। তো এটার ইংরেজি নাম হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। কি? অ্যাকাউন্টস রিসিভেবল, এটা হচ্ছে প্রাপ্য হিসাবের ইংরেজি নাম। আর প্রদেয় হিসাবের ইংরেজি নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এটা যা জানার জন্য জেনে রাখো, এটা তোমার মনে রাখার দরকার নেই। যেটা আমি বলবো, যেটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, জাস্ট ওইখানে তুমি একটু ফোকাস দিবা, ঠিক আছে। এখন আসি প্রাপ্য সমূহের প্রকারভেদ। আমাদের দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে নানা রকম ভাবে আমার প্রাপ্য সৃষ্টি হতে পারে বা ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। তো দেখো, সাধারণত ব্যবসায়িক কার্যাবলী অর্থাৎ ধারে পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের মাধ্যমে প্রাপ্যাদি সৃষ্টি হয়। প্রাপ্যাদি কিভাবে সৃষ্টি হয়? ধারে পণ্য বা সেবা ক্রয় এবং বিক্রয় যখন করা হয়, তখন আমার প্রাপ্যাদি সৃষ্টি হয়। ধরো তোমার কাছে আমি বাকিতে পণ্যদ্রব্য বিক্রয় করলাম, ঠিক আছে। তার মানে কি? তোমার থেকে আমি টাকা পাবো। এখান থেকে কি সৃষ্টি হলো? আমার প্রাপ্য হিসাবে সৃষ্টি হলো। তো
এই প্রাপ্য যে হিসাবগুলো আছে এটাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেনাদার বিন্দু বা প্রাপ্য হিসাব সমূহ, আর একটা হচ্ছে প্রাপ্য নোট, একটা হচ্ছে দেনাদার বিন্দু বা প্রাপ্য হিসাব সমূহ, আর একটা হচ্ছে প্রাপ্য নোট, আর একটা হচ্ছে অন্যান্য প্রাপ্যাদি। হ্যাঁ, তো মেইনলি আমরা সবাই দেনাদার বিন্দু বা প্রাপ্য হিসাব বলতে কি বুঝি আমরা অলরেডি জানি, যে ধারে পণ্য বিক্রয় যখন করা হয় তখন যে নগদ অর্থ প্রাপ্য হয় অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট তাকে প্রাপ্য হিসাব বলে। এক্ষেত্রে কোনো লিখিত দলিল বা অঙ্গীকারনামা থাকে না, একে খোলা হিসাব বা ধারও বলা হয়। একে কি বলা হয়? খোলা হিসাব বা ধারও বলা হয়, অর্থাৎ মৌখিক প্রতিশ্রুতি। ঠিক আছে, তোমার কাছে আমি পণ্য বিক্রয় করলাম, তুমি 10 দিন পরে টাকা দিও, এই যে মৌখিক প্রতিশ্রুতি আমি দিলাম, এটার মাধ্যমে আমার কি সৃষ্টি হলো? দেনাদার বিন্দু বা প্রাপ্য হিসাব সৃষ্টি হলো। সাধারণত 30 থেকে 60 দিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। সাধারণত প্রাপ্য হিসাবের অর্থ কখন থেকে কখনের মধ্যে আদায় করা হয়? 30 থেকে 60 দিনের মধ্যে। তারপরে প্রাপ্য নোট, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রাপ্য নোট মূলত কি, এটা মাথায় রাখবা। যদি ব্যবসায়িক প্রাপ্যসমূহের বিপরীতে টাকা পরিশোধের জন্য লিখিত অঙ্গীকারনামা থাকে তাকে প্রাপ্য নোট বলে। তাকে কি বলে? প্রাপ্য নোট বলে। তো প্রাপ্য নোট মূলত কি, তোমার লিখিত অঙ্গীকারনামা। দেনাদার বিন্দু বা প্রাপ্য হিসাব কি, তোমার মৌখিক অঙ্গীকার। আর লিখিত অঙ্গীকার যখন থাকবে যে অমুক ব্যক্তি আমার কাছে এত তারিখে 500 টাকা বুঝিয়ে পাইবে, এরকম যখন আমরা কাউকে লিখিত অঙ্গীকার দিব তখন সেটাকে আমরা প্রাপ্য নোট বলি। ঠিক আছে, যেই অঙ্গীকারনামাটা থাকে সেটাকে আমরা কি বলি? নোট বলি। কি নোট? প্রাপ্য নোট বলি। মাথায় ঢুকছে? ওকে। তারপরে লিখিত অঙ্গীকারনামার ফলে মৌখিক প্রতিশ্রুতির ঝুঁকি হ্রাস পায়। একটা জিনিস যখন লিখিত থাকবে তখন কিন্তু সেটার একটা প্রমাণ থাকে এবং মৌখিক ঝুঁকির যে একটা সম্ভাবনা সেটা কি কমে যায়। হ্যাঁ, একটা প্রাপ্য নোট সাধারণত 60 থেকে 90 দিন বা ততোর্ধ্ব সময়ের জন্য হয়ে থাকে, অর্থাৎ তোমার 2 মাস থেকে 3 মাস, 3 মাস সময় পর্যন্ত তোমার কি প্রাপ্য নোটের মেয়াদ থাকে। প্রাপ্য নোটের মেয়াদ থাকে, এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 থেকে 2 মাস। দেনাদার বিন্দু প্রাপ্য হিসাব সময়ের মেয়াদ হচ্ছে 1 থেকে 2 মাস। 1 থেকে 2 মাসের মধ্যে অর্থ আদায় করা হয়। আর প্রাপ্য নোটের মেয়াদ কতদিন? 2 মাস থেকে 3 মাস। 2 মাস থেকে 3 মাস, অর্থাৎ 60 থেকে 90 দিন। ঠিক আছে, তো এই দুইটা ইনফরমেশন এমসিকিউর জন্য মাথায় ভালো করে ঢুকায় নাও। ওকে, আচ্ছা। তারপরে আরো অন্য নানা রকম ভাবে অব্যবসায়িক প্রাপ্যাদি সৃষ্টি হতে পারে, যেমন পণ্য বা সেবা ব্যতীত সিকিউরিটি, অন্য কোনো সম্পত্তি বিক্রয় থেকে প্রাপ্য অর্থ, এটাও তোমার প্রাপ্য হিসাবের মধ্যে পড়ে। পণ্য বা সেবা ব্যতীত মানে আমরা নর্মালি কি বিক্রি করি? পণ্য বা সেবা। এটা ব্যতীত আরো যদি কোনো সিকিউরিটি থাকে, যেমন বন্ড, ডিবেঞ্জার, হ্যাঁ, এরকম যদি আরো কোনো সিকিউরিটি থাকে, বন্ড ডিবেঞ্জার অনেকে বুঝো না। তো একটা কোম্পানি নানা রকম ভাবে সিকিউরিটি বিক্রি করে বাজার থেকে অর্থ সংগ্রহ করে। একটা হচ্ছে তোমার শেয়ার, মালিকানা বিক্রি করা যেটাকে বলে, আর একটা হচ্ছে তোমার ডিবেঞ্চার বা হচ্ছে তোমার ঋণপত্র। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার মূলত কোম্পানিটা কি কালেক্ট করে? ঋণ কালেক্ট করে। তো একটা হচ্ছে মালিকানা বিক্রি করে, আর একটা হচ্ছে তোমার ঋণ বিক্রি করে। ঠিক আছে, তো এই যে বন্ড বা ডিবেঞ্চার হচ্ছে তোমার কি ঋণ বিক্রি করে। তো পণ্য বা সেবা ব্যতীত সিকিউরিটি বা অন্য কোনো সম্পত্তি বিক্রয় থেকে যে প্রাপ্য অর্থটা সেটা হচ্ছে তোমার কি অন্যান্য প্রাপ্যাদের মধ্যে পড়ে। যেমন আমি বললাম যে আচ্ছা আমার কাছে তো তেমন একটা টাকা নেই, আমার কাছে একটা কি বলে একটা বাড়ি আছে, তো এই বাড়িটা তুমি বন্ধক রাখো, তোমাকে আমি আগামী 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিব, তারপরে বাড়ির দলিলটা তুমি তোমার থেকে আমি নিয়ে আসবো। ঠিক আছে, এই যে আমার বাড়ির দলিলটা আমি তোমার কাছে বন্ধক রাখলাম, এটা হচ্ছে তোমার পণ্য বা সেবা ব্যতীত অন্যান্য সিকিউরিটি তোমার কাছে জমা রাখলাম এবং তুমি কি আমার কাছ থেকে টাকা পাও। হ্যাঁ, তুমি এটার বিনিময়ে আমার কাছ থেকে টাকা পাও। এটা হচ্ছে অন্যান্য প্রাপ্যাদি। তো কর্মচারীদের প্রদত্ত অগ্রিম বেতন ও ভাতাদি। হ্যাঁ, তো কর্মচারীদের আমি যদি আগেই অগ্রিম বেতন দিয়ে দিই তাহলে তার কাছ থেকে কি আমি পাবো? সেবা পাবো বা তার সার্ভিস আমি পাবো। তো এটা এক ধরনের আমার প্রাপ্য। ঠিক আছে, সহযোগী প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণ। আমার যদি কোনো সহযোগী প্রতিষ্ঠান থাকে তাকে যদি আমি ঋণ দিয়ে থাকি তাহলে তার থেকে আমি টাকা পাবো। সম্ভাব্য ক্ষতির বিপরীতে জামানত, যদি সামনে ভূমিকম্প আসতে পারে, ধরো আল্লাহ না করুক সামনে ভূমিকম্প আসতে পারে, তো এই ক্ষতির জন্য আমাকে যদি কোনো কিছু বলা হয়, আচ্ছা এটা ওইভাবে তোমার সুইটেবল তোমার এক্সাম্পল না, আমি আরেকটা এক্সাম্পল দিই যে ধরো তুমি আর আমি ক্রিকেট খেলতেছি। হ্যাঁ, তুমি আর আমি একটা রুমের মধ্যে ক্রিকেট খেলতেছি। তো এখানে সম্ভাব্য ক্ষতি কি হতে পারে? যে তোমার গ্লাস, টিভি সব ভেঙে যেতে পারে। হ্যাঁ, তো আমি তোমাকে বললাম ঠিক আছে তোমার ঘরে যেহেতু খেলতেছি এখানে গ্লাস ভাঙার সম্ভাবনা আছে, তুমি আমার ফোনটা রেখে দাও।
তো সম্ভাব্য ক্ষতির বিপরীতে আমি যে জামানত রাখলাম এটার কারণে কি একটা প্রাপ্য হিসাব সৃষ্টি হলো। হ্যাঁ, তোমার কাছ থেকে আমি ফোন পাবো যদি কোনো কিছু না ভাঙে। হ্যাঁ, প্রাপ্য লভ্যাংশ বা সুদ, অর্থাৎ তুমি একটা ব্যাংকে টাকা জমা রাখলা, ব্যাংকে টাকা জমা রাখার ফলে তোমার ব্যাংক কিছু কি দেয়, সুদ দেয় বা লভ্যাংশ দেয়। তো এই প্রাপ্য লভ্যাংশ বা সুদ তোমার কিসের মধ্যে অন্তর্ভুক্ত, প্রাপ্যাদির মধ্যে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে প্রাপ্য ক্ষতিপূরণ, আয়কর ফেরত, হারানো বা বিনষ্ট কারণে প্রাপ্য, মামলার বিবাদীর নিকট প্রাপ্য, এগুলো সবই হচ্ছে প্রাপ্যাদির মধ্যে একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে, ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। বোঝা গেল? তারপর হচ্ছে প্রাপ্যাদিকে মেয়াদের ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আমি যে টাকাটা পাবো সেটাকে আমার মেয়াদের বা সময়ের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চলতি প্রাপ্যাদি। চলতি প্রাপ্যাদি হচ্ছে সাধারণত 30 থেকে 1 বছর সময়ের মধ্যে যে টাকাটা আমি পাবো সেটাকে আমরা চলতি প্রাপ্যাদি বলি। আর যেই প্রাপ্যাদি আমার 1 বছরের বেশি সময় লাগবে, অনেক দীর্ঘমেয়াদী সময় লাগবে, তখন সেটাকে আমরা অচলতি প্রাপ্যাদি বলি। অচলতি প্রাপ্যাদিকে আমরা লং টার্ম রিসিভেবল বলি, আর চলতি প্রাপ্যাদিকে আমরা কারেন্ট রিসিভেবল বলি। তো ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনার সময় 1 বছরের মধ্যে বা 1 বছর কম সময়ের মধ্যে যে প্রাপ্যাদির অর্থ নগদে পাওয়া যায় তাকে চলতি প্রাপ্যাদি বলে। 30 দিন থেকে 1 বছরের মধ্যে, অর্থাৎ যাদের কাছ থেকে আমি টাকা পাবো তারা যদি আমাকে অর্থাৎ 1 বছরের মধ্যে টাকাটা দিয়ে দেয় তখন তাকে আমরা চলতি প্রাপ্যাদি বলবো। আর যাদের কাছ থেকে টাকাটা পাবো তারা যদি 1 বছরের বেশি সময় ধরে টাকাটা দেয় তখন তাকে আমরা কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে ধরে নিব। ঠিক আছে, যেটাকে আমরা অচলতি প্রাপ্যাদি বলি। আচ্ছা, এখন আমরা প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের মধ্যে কিছু বেসিক পার্থক্য দেখে নিব। এগুলো কিন্তু জাস্ট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এখন আমরা ম্যাথের ফাউন্ডেশনে আসি নাই। তো দেখো, প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট। প্রাপ্য হিসাবের মূল উদ্দেশ্য কি, বিক্রয় বাড়ানো। মূল উদ্দেশ্য কি, বিক্রয় বাড়ানো। হ্যাঁ, কারণ ধার মঞ্জুর করলে বিক্রয় বাড়ে। কারণ আমি যদি বলি তোমাকে এখন টাকা দিতে হবে না, আচ্ছা তোমার কাছে টাকা নেই, তুমি পরে টাকা দিও, তার মানে আমার প্রোডাক্ট আমি সেল করে দিচ্ছি, তোমার কাছ থেকে আমি পরে টাকাটা নিতে পারবো। আর প্রাপ্য নোটের উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বাড়ানো নয়, বরং স্বল্প মেয়াদী বিনিয়োগ ও হতে পারে। অর্থাৎ প্রাপ্য নোটে কি থাকে, তোমার লিখিত তোমার একটা ডকুমেন্টস থাকে, এটা আমার একটা বিনিয়োগ হতে পারে। যে ঠিক আছে তোমার টাকা দরকার, তুমি আমাকে একটা লিখে দাও যে আগামী 3 মাসের পরে তুমি টাকা দিবা, তো আমি 3 মাস তোমার কাছে টাকা খাটায় রাখলাম। তো প্রাপ্য নোটের উদ্দেশ্য শুধু বিক্রয় বাড়ানো নয়, একটা স্বল্পমেয়াদী বিনিয়োগও হতে পারে। আর প্রাপ্য অর্থের নিশ্চয়তার ভিত্তি, এটি প্রাপ্য অর্থের নিশ্চয়তার ভিত্তি, অর্থাৎ দেনাদার বিন্দু বা প্রাপ্য হিসাব নিশ্চয়তার ভিত্তি। এর আইনগত কোনো ভিত্তি নাই, কিন্তু প্রাপ্য নোট এটা প্রাপ্য অর্থের নিশ্চয়তার ভিত্তি, এর আইনগত ভিত্তি আছে, এটা আর আছে, কারণ এটা হচ্ছে কি তোমার লিখিত থাকে। সাধারণত ধারে পণ্য বিক্রয় বা ধারে সেবা প্রদান থেকে এর উৎপত্তি হয়। ধারে পণ্য বিক্রয় থেকে তোমার প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। আর প্রাপ্য নোট কিসের থেকে সৃষ্টি হয়, কোনো ধারে ক্রয় বিক্রয় ছাড়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে যখন অগ্রিম প্রদান করে, স্বল্প মেয়াদী বিনিয়োগ করে, তখন প্রাপ্য নোট সৃষ্টি হয়। প্রাপ্য নোটের সাথে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে বিনিয়োগ। কি কথা মনে রাখবা, বিনিয়োগ। বিনিয়োগ কথাটা মনে রাখবা প্রাপ্য নোটের সাথে, ঠিক আছে। এটি সাধারণত স্বল্প মেয়াদী হয়ে থাকে 1 মাস থেকে 1 বছর, আর প্রাপ্য নোট হতে পারে 3 মাস থেকে 3 বছর পর্যন্ত, অর্থাৎ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, 2 মেয়াদী হতে পারে। একে সাধারণত ফ্যাক্টরিং করা হয়, আর একে বাট্টা করে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা হয়। হ্যাঁ, এর উপর সাধারণত সুদ থাকে না, বরং দ্রুত পরিশোধের জন্য নগদ বাট্টা থাকে। এর উপর কোনো সুদ থাকে না, কিন্তু দ্রুত পরিশোধের জন্য নগদ বাট্টা থাকে। কেন দ্রুত পরিশোধ করতে পারে এটার জন্য তোমার নগদ একটা ডিসকাউন্ট থাকে, ঠিক আছে, কিন্তু এটার উপর কোনো সুদ থাকে না, কিন্তু তোমার প্রাপ্য নোটের উপর সুদ থাকে। ওকে, আর এখানে ফ্যাক্টরিং করা হয় আর এখানে বাট্টা করা হয়। ফ্যাক্টরিং কি, এখানে যেহেতু তোমার মেয়াদটা 1 মাস থেকে 1 বছর পর্যন্ত হয়ে থাকে, এখানে যেহেতু মেয়াদটা 1 মাস থেকে 1 বছর পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ স্বল্প মেয়াদী হয়ে থাকে, এখানে তো তোমার ডিসকাউন্টের অমন বেশি সুযোগ নাই, তো এখানে তোমার একটা কমিশন দেওয়া হয়, যেটাকে তোমার ফ্যাক্টরিং আমরা বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা প্রাপ্য হিসাব সম্পর্কিত হিসাব রক্ষণ বিষয়সমূহ, এখন আমরা আস্তে আস্তে ম্যাথ টার্মের দিকে ঝুঁকবো। তো প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের হিসাব রক্ষণের মৌলিক ইস্যুগুলো একই, তাই এদের হিসাব নিকাশে 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। 3টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। কি কি? প্রথমে প্রাপ্য হিসাব কি কি সেটা আগে আমাকে শনাক্ত করতে হবে। কোনটা আমার প্রাপ্য হিসাব এটা আগে আমাকে বুঝতে হবে, যে আমার ধারে বিক্রয় কোথায় হয়েছে, ধারে বিক্রয় কোথায় হয়েছে সেটা আগে আমাকে শনাক্ত করতে হবে। তারপরে প্রাপ্য হিসাব সময়ের মূল্যায়ন করতে হবে, অর্থাৎ
কোন প্রাপ্য হিসাবটা আমি আগে পাবো, কোন প্রাপ্য হিসাবটা আমি পরে পাবো, সেটা মূল্যায়ন করতে হবে। তারপরে প্রাপ্য হিসাব সময় বিক্রয় করো, অর্থাৎ যেগুলো আগে পাবো সেগুলো তোমার আগে লিপিবদ্ধ করব, যেগুলো পরে পাবো সেটা পরে লিপিবদ্ধ করব। তো এটা হচ্ছে প্রাপ্য হিসাবের কি করণ, বিক্রয় করণ। আচ্ছা, এখন এখন আমরা যে টার্মে ঢুকবো সেটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম। এখান থেকে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ফাউন্ডেশন ক্লাসে ঢুকতেছি আস্তে আস্তে। ফাউন্ডেশন এবং এই চ্যাপ্টারে তোমার জাস্ট আছে জাবেদা, জাবেদা আর খতিয়ান, জাবেদা ও খতিয়ান। একদম সোজা একটা চ্যাপ্টার এবং খুবই ইজি একটা চ্যাপ্টার। তো প্রাপ্য হিসাব সময় শনাক্তকরণ। হ্যাঁ, তো পণ্য যখন বাকিতে বিক্রয় করা হয় তখন আমার কি জাবেদা হয়, তোমার দেবী। আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যে পণ্য ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জাবেদা মনে রাখবা কিভাবে। ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জাবেদা মনে রাখবা কিভাবে, দেবী আমায় কৃপা করো, দেবী আমায় কৃপা করো, কৃপা করো। তো ডেবিটে কি হয়, দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো প্রাপ্য হিসাব হচ্ছে দেনাদার হিসাবেরই আরেক নাম। হ্যাঁ, দেনাদার হিসাবেরই আরেক নাম হচ্ছে প্রাপ্য হিসাব। আর এই যে দেখো বিক্রয় অথবা সেবা হিসাব ক্রেডিট। তো বাকিতে পণ্য বিক্রয় যাবে দেখি প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় বা সেবা হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব কেন ডেবিট হলো, কারণ এখানে তোমার প্রাপ্য হিসাব একটা চলতি সম্পদ। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু সম্পদটা বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট হয়েছে, আর বিক্রয় বা আয় বৃদ্ধি পেয়েছে তাই বিক্রয় বা আয় ক্রেডিট হয়েছে। বোঝা গেল। বিক্রয় ফেরত ও ভাতার জন্য দেখো একটা জিনিস মাথায় রাখবা, ফেরত এবং বাট্টার ক্ষেত্রে, ফেরত এবং বাট্টার ক্ষেত্রে উল্টাটা হবে। কি হবে, ফেরত এবং বাট্টার ক্ষেত্রে উল্টাটা হবে। কি উল্টাটা হবে সেটা আমি বোঝাচ্ছি, আগে লিখে নাও যে ফেরত এবং বাট্টাটার ক্ষেত্রে উল্টা ডেবিট ক্রেডিট কাউন্ট করতে হবে। যেমন বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত হবে ডেবিট, ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত হবে ক্রেডিট। তেমনি ভাবে তোমার বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় বাট্টা হবে ডেবিট, আর যদি ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় বাট্টা হবে ক্রেডিট। বোঝা গেল। এখন আসে এই যে দেখো বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত হবে ডেবিট। এই যে বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট হলো। তারপরে এখানে বিক্রয় ফেরত করলে কি আমার প্রাপ্য হিসাব কমতেছে, এটা একটু খেয়াল করো। ধরো তোমার কাছে আমি 5,000 টাকার পণ্য বিক্রি করলাম, 5,000 টাকার আমি পণ্য বিক্রি করলাম। এখন তুমি আমাকে বললা যে ভাই আপনি যে পণ্য দিয়েছেন 500 টাকার পণ্য কিন্তু নষ্ট। আমি বললাম ঠিক আছে, যেহেতু নষ্ট তুমি আমাকে ফেরত পাঠায় দাও। তো তুমি আমাকে ফেরত পাঠায় দিলা। তো তখন কি আমি তোমার কাছে 5,000ই পাবো নাকি 4,500 টাকা পাবো? 4,500 টাকা পাবো। এটা কি হলো, আমার প্রাপ্য হিসাব বাড়লো না কমলো? প্রাপ্য হিসাব কমলো। যেহেতু প্রাপ্য হিসাব কমলো তাই প্রাপ্য হিসাব ক্রেডিট হলো, তাই প্রাপ্য হিসাব কি হলো, ক্রেডিট হলো। বোঝা গেছে? বোঝা গেল? একদম তোমার সহজ করে বুঝিয়ে দিলাম। তো দেখো বিক্রয় ফেরত, বিক্রয় যদি তোমার ক্রেডিট হয় বিক্রয় ফেরত হবে ডেবিট, তা ডেবিট হয়েছে। আর প্রাপ্য হিসাব কমে গেল তাই প্রাপ্য হিসাব ক্রেডিট হলো। তারপরে প্রাপ্য হিসাবের বিপরীতে অর্থ আদায়ের জন্য, অর্থাৎ ধরো তোমার কাছে আমি টাকা পাই হচ্ছে 5,000, তুমি আমাকে বললো যে ভাই আপনার 5,000 টাকা আপনি নিয়ে নেন। তো এই যে যখন তুমি আমাকে টাকাটা ফেরত দিয়ে দিবা বা তোমার টাকাটা দিয়ে দিবা তখন কিন্তু প্রাপ্য হিসাব কমে যাবে। যখন তুমি আমাকে 5,000 টাকা দিয়ে দিবা তখন কি 5,000 টাকা তোমার কাছে আমি আর পাই না, তাই তোমার প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে। প্রাপ্য হিসাব কমে গেলে ক্রেডিট, প্রাপ্য হিসাব বাড়লে ডেবিট। ঠিক আছে? তো যেহেতু কমে গেছে তাই প্রাপ্য হিসাব ক্রেডিট হল। বোঝা গেল? তারপর হচ্ছে তুমি আমাকে কি দিলা, নগদ টাকা দিলা, তাই নগদান হিসাব ডেবিট হলো। তারপরে আমি কি বললাম যে বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় বারটা হবে ডেবিট। হ্যাঁ, তো তোমাকে আমি যখন প্রাপ্য হিসাব আমি যখন আমাকে যখন টাকাটা পরিশোধ করে দিবে তখন তাকে আমি ডিসকাউন্ট যখন দিব তখন সেটাকে বলা হয় বিক্রয় বারটা। তো ডিসকাউন্ট কি হবে তোমার ডেবিট। হ্যাঁ, এই যে বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় বারটা ভাতা হবে ডেবিট। তো আশা করি ডেবিট ক্রেডিট কোনটা কিভাবে হচ্ছে বুঝতে পেরেছে। এটা একদম বেসিক ধারণা, ঠিক আছে? এটা একদম ফাউন্ডেশন, মাথায় রাখবা। আচ্ছা, তো এখানে প্রাপ্য হিসাব মূল্যায়ন কিভাবে করতে হয় সেটা বলা আছে। তো প্রাপ্য হিসাব মূল্যায়ন করতে গেলে আমাকে দেনাদারদের প্রকৃত পরিমাণ নির্ণয় করতে হবে। আর দেনাদারকে প্রকৃত পরিমাণ নির্ণয় করতে আমাকে প্রকৃত আদায়যোগ্য মূল্যে প্রদর্শন করতে হবে। অর্থাৎ যেই টাকাটা আমি আদায় করতে পারবো
সেই মূল্যটা আমাকে দেখাতে হবে। কেউ হয়তো বা টাকা নাও দিতে পারে, মেরে দিতে পারে, হ্যাঁ, তো সেটা আমরা শো করব না, ঠিক আছে। তো নগদ আদায়যোগ্য মূল্য বলতে কি বোঝায়? যা নগদে পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হয়, যা নগদে পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হয়। ফলে দেনাদারদের থেকে যে পরিমাণ অর্থ আদায় করা সম্ভব হয় না তাকে বাদ দেওয়া হয়। তো যে অর্থ দেনাদারদের থেকে আদায় করা সম্ভব হয় না তার একটা টার্ম আছে, হ্যাঁ, সেই টার্মটার নাম হচ্ছে তোমার অনাদায়ী পাওনা বা কুঋণ। অনাদায়ী পাওনা বা কুঋণ, সে টার্মটার নাম কি ভাইয়া? অনাদায়ী পাওনা বা কুঋণ, হ্যাঁ, অনাদায়ী পাওনা বা কুঋণ। অর্থাৎ যে টাকাটা আমি পাবো না, তোমার এমন কিছু দুষ্ট বন্ধু আছে না যাকে তুমি টাকা ধার দিয়ে কখনো ফেরত পাও না, তো এইটাই হচ্ছে তোমার অনাদায়ী পাওনা বা কুঋণ। বোঝা গেল? তো এই অনাদায়যোগ্য পাওনা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীকেও প্রভাবিত করে। তাই অনাদায়ী পাওনা অনুমান করে খরচ হিসেবে দেখানো হয় যাতে খরচ কম প্রদর্শিত না হয়। এবং মিলকরণ নীতি মোতাবেক সংশ্লিষ্ট বিক্রয় রাজস্ব থেকে বাদ যায়, সংশ্লিষ্ট বিক্রয় রাজস্ব থেকে বাদ যায়, যেহেতু এই বিক্রয়টা আমার আর কাউন্ট হচ্ছে না, ওই টাকাটা আমি আর পাবো না, তাই বিক্রয় থেকে বাদ দিব মিলকরণ নীতি অনুযায়ী। এই খরচকে আয় বিবরণীতে অনাদায়ী পাওনা খরচ হিসেবে দেখানো হয়, যেটা তোমরা অলরেডি জানো, হ্যাঁ, আর আর্থিক বিবরণী করেছো তারা অলরেডি টার্মটার সাথে পরিচিত। তারপরে দেখো অনাদায়ী পাওনা, এটা নিয়ে আর একটু ডিটেলসে বলা আছে যে তোমার অর্থ পরিশোধে যখন ব্যর্থ হয় একজন ব্যক্তি, তখন ক্রেতাদের নিকট প্রাপ্য অর্থকে বলা হয় অনাদায়ী পাওনা বা কুঋণ, হ্যাঁ, আর এগুলোকে ধারে বিক্রয়জনিত ক্ষতি বা খরচ হিসেবে গণ্য করা হয়। তো আমরা বলতে পারি যে প্রাপ্য হিসেবে যে অংশ আদায় হয় না, আদায় করা সম্ভব হয় না, তাকে অনাদায়ী পাওনা বলে। তো অনাদায়ী পাওনার ইংরেজি নাম হচ্ছে তোমার ব্যাড ডেপ্ট। অনাদায়ী পাওনাকে ইংরেজিতে কি বলা হয়? তোমার ব্যাড ডেপ্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। একদম টেক্সট বুকের ভাষা না বুঝে আমার ভাষা বুঝো। ধরো তোমার বন্ধু তোমাকে টাকা দিবে না, হ্যাঁ, তুমি তোমার বন্ধুকে তুমি নানা রকম, তোমার ধরো এ বি সি তিনটা বন্ধু আছে, তুমি এরে 500 দিলা, এরে 500 দিলা, এরে 500 দিলা। তুমি জানো যে সি বন্ধুটার একটু সমস্যা আছে, ও টাকা সহজে ফেরত দিতে চায় না, তো এ ফেরত দিতে না পারে এটা তোমার জানা আছে। তো এই 500 টাকা তুমি একটা ফান্ড ক্রিয়েট করলে, ঠিক আছে, ও যদি 500 টাকাটা না দেয় তাহলে আমি একটা আলাদা 500 টাকা রেখে দিলাম, ওই ফান্ডটা দিয়ে আমি এটা মিল করব, ঠিক আছে। তো এই যে মিল করার যে ব্যবস্থাটা বা ফান্ড গঠন করা হয় সেটাকে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি বলি, ঠিক আছে। তো এই ঋণের জন্য যে সঞ্চিতির ব্যবস্থা করা হয় তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, তো এখানে তোমার বলা আছে যে ভবিষ্যতের রূপ অনাদায়ী সন্দেহজনক পাওনা ক্ষতিপূরণের জন্য লাভের যে অংশ পৃথকভাবে সংরক্ষণ করা হয় তাকে কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। ধরো আমার প্রতিষ্ঠানে লাভ হয়েছে এই বছর 5,000 টাকা, 5,000 টাকা, তো আমি মানুষকে ধার দিছি 2,000 টাকা। তো 2,000 টাকা মানুষকে ধার দিছি, এর মধ্যে আমি জানি যে 500 টাকা নাও পেতে পারি। আমি কি করলাম? একটা ফান্ড করলাম, যে কত টাকা না পেতে পারি এটা আমি অনুমান করব, অনুমান করে ওই ফান্ড, এই যে প্রফিট থেকে নিয়ে ওই ফান্ডে এটা আমি রেখে দিব। এটাই হচ্ছে তোমার অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি। বোঝা গেল? আচ্ছা, তো এখানে দেখো অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি কিছু পার্থক্য দেওয়া আছে। এটা কারবারের একটা নিশ্চিত ক্ষতি, এটা একটা নিশ্চিত ক্ষতি, মানে এটা কখনো পাওয়াই যাবে না, হ্যাঁ, আর এটা কারবারের সম্ভাব্য ক্ষতির বিপক্ষে আগাম একটা ব্যবস্থা। এই অনাদায়ী পাওনার ফলে দেনাদারের নিকট থেকে প্রাপ্ত টাকার পরিমাণ কমে যায়, হ্যাঁ, আর অনাদায়ী পাওনা সঞ্চিতির কারণে তোমার পরিমাণ হ্রাস পায় না, বরং কুঋণ সঞ্চিতি বৃদ্ধি পায়। কুঋণ বাবদ যে ক্ষতি হয়েছে তা আয়ের বিপরীতে খরচ হিসেবে দেখানো হয়, হ্যাঁ, আর এখানে কুঋণ সঞ্চিতির জন্য যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাকে আয় বিবরণীতে খরচ হিসেবে দেখানো হয়। ওকে, এটাও খরচ, এটাও খরচ, কিন্তু এখানে হচ্ছে সম্ভাবনা যেটা থাকবে সেই খরচটা দেখানো হয়, আর এটা হচ্ছে নিশ্চিত ক্ষতি যেটা, সেই খরচটা দেখানো হয়। এটি রেওয়ামিলের ডেবিট পাশে দেখানো হয়, আর এটি রেওয়ামিলের ক্রেডিট পাশে দেখানো হয়। অনাদায়ী পাওনা যেহেতু একটা খরচ তাই ডেবিট পাশে দেখানো হয়, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা যেহেতু একটা সঞ্চিতি বা ফান্ড তাই তোমার ক্রেডিট পাশে দেখানো হয়। এটা মালিকানা সত্ত্বের উপর প্রভাব ফেলে। একে সাধারণত ফ্যাক্টরিং করা হয় আর একে বাট্টা করা হয়, যেহেতু এটা শর্ট টার্ম তাই ফ্যাক্টরিং, আর এটা লং টার্ম তাই বাট্টা করা হয়। কুঋণ একটি মুনাফা জাতীয় ক্ষতি বলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত হয় না, আর কুঋণ সঞ্চিতি আর্থিক বিবরণীতে প্রদর্শিত হয়। এটা মুনাফা জাতীয় ক্ষতি তাই আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত হয় না, আর কুঋণ সঞ্চিতি আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত হয়, ঠিক আছে, যেহেতু এটা একটা সঞ্চিতি বা ফান্ড।
ওকে, তো এটা গেল। এখন অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির হিসাব রক্ষণে দুইটা প্রচলিত পদ্ধতি আছে, প্রচলিত পদ্ধতি আছে। হ্যাঁ, একটা হচ্ছে সরাসরি অবলোপন পদ্ধতি, আর একটা হচ্ছে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। তো সরাসরি অবলোপন পদ্ধতিতে কি করা হয়? সরাসরি অবলোপন পদ্ধতিতে যে কোনো খরিদ্দারের নিকট থেকে টাকা আদায় করা যাবে না বলে নিশ্চিত হওয়া যায়, তখন উক্ত খরিদ্দারের প্রাপ্য হিসাবকে ক্ষতি হিসাবে স্বীকার করে তোমার সরাসরি অনাদায়ী পাওনা খরচ নামে অন্তর্ভুক্ত করা হয়। তো সরাসরি অবলোপন পদ্ধতিতে জাবেদা কি হয়? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। তো এটা একটু মাথায় ঢুকায় নাও। সরাসরি অবলোপন পদ্ধতিতে কি হয়? আমি যখন জানতেছি যে করিম আমাকে 500 টাকা নিশ্চিত দিবে না, তো এটা আমার একটা ক্ষতি। হ্যাঁ, এটা কি ক্ষতি? এটার নাম কি? এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব। যেহেতু ক্ষতি বা খরচ বা ব্যয়, তা ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। ঠিক আছে, তো আমি কি বলছি যে এই খরচ বৃদ্ধি হওয়ার কারণে আমার প্রাপ্য হিসাব কমে যাবে। প্রাপ্য হিসাব কমে গেলে কি হবে? ক্রেডিট হবে। প্রাপ্য হিসাব কমে গেলে কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, তারপরে আসো ভাতা পদ্ধতি বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। তো ভাতা পদ্ধতি বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতিতে অনুমান করা হয় যে ভবিষ্যতে আসলে হয়তোবা সে ফেরত দিতে পারে, একটা আশা রাখা হয়। তো এখানে কিছু কৌশল অনুসরণ করা হয়। অনাদায়ী পাওনার পরিমাণ প্রথমে ধার্য করা হয় এবং প্রথমে খরচ হিসেবে দেখানো হয়, সংশ্লিষ্ট বছরের রাজস্ব বা আয়ের সাথে অনাদায়ী পাওনার মিল করা হয়। সমন্বয় দাখিলের মাধ্যমে অনাদায়ী পাওনা খরচকে খরচ হিসেবে ডেবিট করা হয় এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিকে ক্রেডিট করা হয়। দ্বিতীয়ত কি দেওয়া হয়? সমন্বয় দাখিলা দেওয়া হয়। হ্যাঁ, অনাদায়ী পাওনা খরচ করলে তোমার ডেবিট হয়, সঞ্চিতি হলে ক্রেডিট করা হয়। যখন একটা নির্দিষ্ট হিসাব অনাদায়ী বলে চিহ্নিত করা যায়, তখন অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট করা হয় এবং প্রাপ্য হিসাবকে ক্রেডিট করা হয়। সিস্টেমটা বুঝো। এখানে বলছে যে ভাতা পদ্ধতি বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। তো এখানে জিনিসটা কি করা হয়? অনুমান করা হয়। আগেরটা যেমন তোমার নিশ্চিতভাবে ক্ষতি হিসেবে কাউন্ট করে ডিরেক্ট আমরা খরচে দেখাই দিতাম, আর হচ্ছে প্রাপ্য হিসাবকে কমাই দিতাম। এখানে কি করা হয়? যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত করব, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? অনাদায়ী পাওনা সঞ্চিতিকে ক্রেডিট করব এবং অনাদায়ী পাওনা খরচকে ডেবিট করব। অর্থাৎ এখানে জাবেদাটা কি হবে? অনাদায়ী পাওনা ডেবিট, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এটা হচ্ছে জাবেদা। হ্যাঁ, সঞ্চিতি ক্রেডিট। কিন্তু যখন আমরা দেখব যে নির্দিষ্ট হিসাব অনাদায়ী, মানে আমাকে সে টাকাটা দিবে না, হ্যাঁ, তখন এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা যেহেতু দিবে না, তখন অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে টাকাটা চলে যাবে। তো অনাদায়ী পাওনা সঞ্চিতিটা ডেবিট হবে যখন নিশ্চিত হয়ে যাব যে আমাকে টাকাটা দিবে না, তখন অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট হবে। হ্যাঁ, আর অনাদায়ী পাওনা তোমার কি হবে? সরি, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট হবে এবং প্রাপ্য হিসাব কি হবে? প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। যেহেতু প্রাপ্য হিসাব কমে যাচ্ছে, আমি নিশ্চিত হয়ে গেছি যে টাকাটা আমাকে দিবে না। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি কেন ডেবিট করলাম? অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কখন ক্রেডিট করি? যখন ফান্ডে আমি টাকা দিই। ফান্ডে আমার প্রফিট থেকে 500 টাকা প্রফিট থেকে ফান্ডে আমি টাকা দিই। তো জিনিসটা তোমাদের মধ্যে অনেক পেঁচানো লাগতেছে, একদম ভেঙে তোমার ক্লিয়ার করে দিই। দেখো, তোমার একটা ব্যবসায় আছে, ঠিক আছে? তোমার একটা ব্যবসায় আছে, এই ব্যবসার মালিক তুমি, ঠিক আছে? এই ব্যবসার মালিক তুমি। তো তোমার ধরো এই বছরে লাভ হলো 10,000 টাকা এবং তুমি মানুষের কাছ থেকে পাও 10,000 টাকা, এবং তুমি জানো এর মধ্যে 1,000 টাকা নাও দিতে পারে কেউ। তো এটার জন্য তুমি একটা ফান্ড করলা, ফান্ডে 1,000 টাকা রাখলা। তো ফান্ডে যখন 1,000 টাকা রাখলা, তখন অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট হবে, যেহেতু ফান্ডটা বাড়ছে। হ্যাঁ, তো যখন তুমি নিশ্চিত হয়ে গেলা যে কেউ 500 টাকা দিবে না, তখন এই 1,000 টাকা থেকে তোমার 500 টাকা দিতে হবে না। তো ফান্ড বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট, তাই এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট করা হয়েছে এবং প্রাপ্য হিসাব কমে যাবে। অর্থাৎ আগে যদি প্রাপ্য হিসাব থাকতো তোমার 10,000 টাকা, এখন তোমার প্রাপ্য হিসাব থাকবে 9,500 টাকা। তো আশা করি উদাহরণটার মাধ্যমে তুমি বুঝতে পেরেছো যে দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্য কি। এই পদ্ধতি হচ্ছে প্রথমে অনুমান করে, এই পদ্ধতি কি অনুমান করে যে তোমার এত টাকা ক্ষতি হতে পারে। আগে থেকে এরা ফান্ড গঠন করে রাখে, একটা ফান্ড গঠন করে রাখে, ফান্ড পরে ফান্ড থেকে খরচ করে যখন সে নিশ্চিত হয়ে যায়। হ্যাঁ, আর এখানে ডিরেক্ট হচ্ছে যা অনুমান টনুমান নেয়, এখানে হচ্ছে তোমার সরাসরি অবলোপন করে দেয়, ডিরেক্ট কমায় দেয়।
হ্যাঁ, ডিরেক্ট প্রাপ্য হিসাব থেকে কমায় দেয়। আর এখানে প্রাপ্য হিসাব থেকে ততক্ষণ কমায় না যতক্ষণ না সে শিওর হয়। বোঝা গেল? এটা হচ্ছে ভাতা পদ্ধতি আর সরাসরি অবলোপন পদ্ধতির পার্থক্য। বোঝা গেল? আচ্ছা, এখন আমাদের জাবেদাগুলো আমরা আস্তে আস্তে শিখবো যে অনুমিত অনাদায় পাওনা লিপিবদ্ধ করো, যেটা আমরা অনুমান করব। হ্যাঁ, তো এটা কিভাবে জাবেদা আমরা দিব, অনুমান করব যেটা, হ্যাঁ, যে আমাকে কেউ টাকা নাও দিতে পারে। তো এটা জাবেদা হবে, অনুমিত জাবেদা দেখিলে হবে অনাদায় পাওনা ডেবিট এবং অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। যখন এরকম থাকবে যে আমাকে তোমার টাকা নাও দিতে পারো তুমি, হ্যাঁ, যখন আমি বলবো যে তুমি আমাকে টাকাটা নাও দিতে পারো, আমি অনুমান করলাম যে 500 টাকা নাও দিতে পারে, তখন আমি কি করব, আমার প্রথমে একটা কাজ হচ্ছে অনাদায় পাওনা একটা খরচ সেটাকে লিপিবদ্ধ করা, অনাদায় পাওনা খরচ ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট, এবং এটার বিপরীতে একটা ফান্ড তৈরি করা। এই ফান্ডটা তৈরি করাকে বলা হয় অনাদায় পাওনা সঞ্চিতি। এই সঞ্চিতিটা বৃদ্ধি পেলে তোমাকে কি বলে, ক্রেডিট বলে। তো এটা একটু মাথায় রাখবা। এই অনাদায়ী পাওনাকে আয় বিবরণীতে পরিচালনা খরচ হিসেবে দেখানো হচ্ছে। কি পরিচালনা খরচ হিসেবে দেখানো হচ্ছে। অনুমিত অনাদায়ী পাওনা বিক্রয় থেকে বাদ যাচ্ছে, অর্থাৎ বিক্রয়ের বিপক্ষে মিল হচ্ছে। বিবিধ দেনাদারের যে অংশ ভবিষ্যতে পাওয়া যাবে না বলে মনে করা হয় এটি তা নির্দেশ করে। এটা প্রাপ্য হিসাবের বিপরীত হিসাব, এটা প্রাপ্য হিসাবের বিপরীত হিসাব। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই যে তোমার অনাদায় পাওনা কি ধরনের হিসাব, কন্ট্রা অ্যাকাউন্ট বা বিপরীত হিসাব প্রাপ্য হিসাবের। হ্যাঁ, যেহেতু প্রকৃতপক্ষে কোনো দেনাদার ভবিষ্যতে অর্থ দিবে না সেটা নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব না, তাই প্রাপ্য হিসাবকে আমি সরাসরি ক্রেডিট করতে পারবো না, প্রাপ্য হিসাবকে আমি সরাসরি ক্রেডিট করতে পারবো না, তাই বিপরীত হিসাবটি ব্যবহার করা হয়। তাই এই বিপরীত হিসাবটি ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে, অনুমানের ক্ষেত্রে, কারণ টাকা তো দিতেও পারে। হ্যাঁ, টাকা তো দিতেও পারে, এই যে তোমার একটা সম্ভাবনা, তাই আমরা প্রাপ্য হিসাবকে আগে টাচ করব না। যদি অনুমান করা হয় তাহলে প্রথমে কি করব, অনাদায় পাওনা একটা খরচ ডেবিট হিসেবে লিপিবদ্ধ করব, আর অনাদায় পাওনা সঞ্চিতি একটা ফান্ড গঠন করব, ক্রেডিট হিসেবে লিপিবদ্ধ করব। তাহলে অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা সঞ্চিতি এটা কি ধরনের হিসাব, বিপরীত হিসাব। কিসের বিপরীত হিসাব, প্রাপ্য হিসাবের বিপরীত হিসাব। ঠিক আছে? আচ্ছা, ফলে বিপরীত হিসাবটি ব্যবহার করা হয়। অন্যদিকে বিপরীত হিসাবটি আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দেখানো হয়। আর্থিক অবস্থার বিবরণীতে কি করা হয়, প্রাপ্য হিসাব থেকে দেখবা এটা মাইনাস দেওয়া হয়, অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা সঞ্চিতিটা মাইনাস দেওয়া হয়। ফলে বিবিধ দেনাদার নেট নগদ আদায়যোগ্য মূল্যে আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করা সম্ভব হয়। অর্থাৎ আমার এখন কত টাকা অবশিষ্ট আছে পাওনা, এটা আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ করা সম্ভব হয়। আচ্ছা, তারপরে যখন আমার অনাদায় পাওনা অবলোপন আমি হিসাবভুক্ত করব, যখন আমি হিসাবভুক্ত করব, হ্যাঁ, তো আগেরটা কি করছি, অনুমান করছি, তারপরে নিচেরটা কি করা হবে, যখন অবলোপন করব, আমি যখন জেনে যাব যে এই টাকা আমি আর পাবো না, তখন আমার প্রাপ্য হিসাবে ইম্প্যাক্ট পড়বে। যখন আমি জানবো যে নিশ্চিত আমি টাকাটা পাবো না, তখন আমার প্রাপ্য হিসাবে ইম্প্যাক্ট পড়বে। ঠিক আছে? তো প্রাপ্য হিসাব তোমার কি হবে, প্রাপ্য হিসাব কমে গেলে ক্রেডিট হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট, এবং অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, কারণ অনাদায় পাওনা সঞ্চিতি থেকে টাকাটা চলে যাচ্ছে। তো হোল প্রসেসটা তুমি বুঝো। প্রথমে আমি অনুমান করলাম যে 500 টাকা আমি পাবো না, ওটার জন্য যাবে দেখি অনাদায়ী পাওনা ডেবিট, এটা একটা খরচ হিসাবে আমি আইডেন্টিফাই করলাম। তারপরে অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, একটা ফান্ড গঠন করলাম, সঞ্চিত হিসাব ক্রেডিট। ঠিক আছে? 500 500, ঠিক আছে? অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট 500। এখন আমি জানি যে আমি এই 500 টাকাটা পাবো না, হ্যাঁ, যেটা এখন আমি শিওর। তো যখন শিওর হব তখন আমার কি প্রাপ্য হিসাবটা কমে যাবে, তো আগে প্রাপ্য হিসাব ক্রেডিট দাও। এখন হচ্ছে অনুমানের পরে যেটা আমি শিওর যে টাকাটা পাবো না, প্রাপ্য হিসাব আমার কমে যাচ্ছে যেহেতু ক্রেডিট। তো কোথা থেকে প্রাপ্য হিসাবের টাকাটা আমি দিচ্ছি, এই যে ফান্ড গঠন করে রাখছিলাম এখান থেকে টাকাটা দিচ্ছি। তো ফান্ড বৃদ্ধি পেলে ক্রেডিট, আর ফান্ড কমে গেলে ডেবিট, তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট হবে, অনাদায়ী সঞ্চিতি ডেবিট। ঠিক আছে? তো এখানে সেটাই বলা হয়েছে, অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। বোঝা গেছে? দুইটা সিনারিও বোঝা গেছে? তো এটা কিন্তু তোমার ম্যাথের ক্ষেত্রে লাগবে, হ্যাঁ, ম্যাথে বোঝার ক্ষেত্রে এটা লাগবে। তারপরে পূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায়, মানে পূর্বে অবলোপনকৃত মানে কি, তোমার আগে আমরা শনাক্ত করছি যে এই টাকাটা আমি পাবো না, যেটা আমি আগে বাদ দিয়ে দিছি। তো এটা যখন আদায় হবে তখন আমার জাবেদাটা কি হবে,
এই যে দেখো কি বলছে যে পূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আদায়, অর্থাৎ আগে আমি শনাক্ত করছি যে এই টাকাটা আমি পাবো না, তো এটা যখন আদায় হবে তখন কি হবে। হ্যাঁ, তো যখন এই যে পূর্বের আর বা বাতিলকৃত দেনাদার বা প্রাপ্য হিসাবটিকে পুনঃপ্রতিষ্ঠিত করার এন্ট্রি কি হচ্ছে, প্রাপ্য হিসাব ডেবিট এবং অনাদায় পাওনা হিসাব ক্রেডিট, অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। হ্যাঁ, তো পূর্বে যেই টাকাটা আমি ধরে নিয়েছিলাম যে টাকাটা আমি পাবো না, যে টাকাটা আমি পাবো না, সেটা অনাদায়ী পাওনা যখন আদায় হয়ে যাবে তখন আমার কি প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো পূর্বে হ্রাস বা বাতিলকৃত কোনো দেনাদার বা প্রাপ্য হিসাবটিকে যখন আমরা পুনঃপ্রতিষ্ঠা করব তখন সেটার এন্ট্রি কি হবে, তো তখন সেটা এন্ট্রি কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট এবং অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। ঠিক আছে, প্রাপ্য হিসাব ডেবিট এবং অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। এটা কেন হচ্ছে সেটা আমি বোঝাচ্ছি। ধরো আমি তোমাকে পূর্বে বললাম যে 500 টাকা আমি তোমার কাছ থেকে আমি ধরে নিলাম যে তোমার কাছ থেকে আমি পাবো না। হ্যাঁ, তো 500 টাকা যখন আমি তোমার কাছ থেকে পাবো না, আমি নিশ্চিত হয়ে গেলাম, তখন আমি কি করলাম যে আমার প্রাপ্য হিসাবটাকে আমি মাইনাস করে দিলাম, মানে প্রাপ্য হিসাবটাকে আমি ক্রেডিট করে দিলাম। আগের এন্ট্রিতে আমরা শিখে আসছি এই যে প্রাপ্য হিসাবটাকে আমি ক্রেডিট করে দিলাম। এখন তুমি বলতেছো ভাইয়া আমার তো টাকা পয়সা একটু সমস্যা ছিল, আমি হচ্ছে 1 মাসের মধ্যে আবার দিব। তখন আমার মনের মধ্যে আবার কি মানে খুশির বন্যা বইতে থাকবে, তাই না? তো খুশির বন্যা বইতে থাকবে, তখন আমি প্রাপ্য হিসাবটা ক্রেডিট করছিলাম, আরে আমি তো টাকা পাবো, তো এই যে আবার প্রাপ্য হিসাবটা ডেবিট করে দিলাম। ঠিক আছে, এবং আমি যে ফান্ড থেকে টাকাটা নিয়ে নিয়েছিলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট করছিলাম, যে আমার তো ফান্ড থেকে টাকাটা দিয়ে এখন প্রাপ্য হিসাবে তোমার ভর্তুকি দেওয়া লাগবে, তো এটাও আবার কি ফান্ডে আবার টাকাটা আমি ঢুকাই দিলাম, যে থাক ও টাকা দিবে ফান্ডে, আবার আমি টাকাটা ঢুকাই দিই। ঠিক আছে, জিনিসটা খুবই ইজি, খুবই ইজি। আমি তোমাকে আবার বোঝাই। তুমি যে ফান্ডটা গঠন করছিল না 500 টাকার, গঠন করতে গেলে টাকাটা দিতে হয়েছে না, তো ফান্ড তুমি কি করছিলা, ক্রেডিট করছিলা। এই টাকাটা যখন তুমি শুনছো যে ও টাকাটা দিবে না, তখন তুমি আবার কি করছো, হে তো টাকাটা দিবে না, তাহলে তুমি মাইনাস করলা, তো ফান্ডটাকে তুমি ডেবিট করলা, 500 টাকা ফান্ডটা ডেবিট করলা, 500 থেকে ফান্ডটা ডেবিট করে এবং প্রাপ্য হিসাবকে তুমি কমায় দিলা, প্রাপ্য হিসাবকে তুমি মাইনাস করে দিলা। আবার যখন শুনবা যে আবার টাকাটা দিতেও পারে, তখন এই এন্ট্রিটা জাস্ট উল্টায় যাবে, প্রাপ্য হিসাব ডেবিট হবে আর অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট হবে। পুনঃপ্রতিষ্ঠা যখন করবা, প্রাপ্য হিসাব ডেবিট হবে, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট হবে। বোঝা গেছে? যখন পুনঃপ্রতিষ্ঠা করবা, হ্যাঁ, পূর্বে হ্রাসকৃত বা বাতিলকৃত দেনাদারকে যখন পুনঃপ্রতিষ্ঠা করা হবে, আবার যখন বলবে যে দিতেও পারি। দেনাদারের কাছ থেকে টাকা আদায়ের জন্য স্বাভাবিক এন্ট্রি কি, দেনাদার কাছ থেকে যখন টাকা আমি আদায় করে ফেলবো, কিসে টাকা আদায় করব, ক্যাশে, তাই নগদান হিসাব ডেবিট হবে। আর আমি কি ওই টাকাটা আর পাবো, ধরো তোমার কাছ থেকে আমি 500 টাকা পেতাম, ওই 500 টাকা তুমি আমার দিয়ে দিছো, আমি নগদ টাকা পেয়ে গেছি, তো ওই প্রাপ্য হিসাবে কি ওই 500 টাকা থাকবে, থাকবে না। যেহেতু থাকবে না, তাই প্রাপ্য হিসাবকে কমাই দিছি বা ক্রেডিট করে দিছি। বোঝা গেল? আচ্ছা, তো এরপর আসি প্রাপ্য নোট। প্রাপ্য নোটে কয়েকটা ইনফরমেশন মনে রাখবা। প্রাপ্য নোটের তেমন একটা ম্যাথ আসে না। বাংলাদেশে বলবৎযোগ্য 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত এটা একটা লিখিত দলিল, হ্যাঁ, যেখানে একে অপরকে প্রতিশ্রুতি দেওয়া হয় বা অঙ্গীকার প্রদান করা হয়। তো প্রাপ্য নোট বা অঙ্গীকারপত্র এক ধরনের ঋণ দলিল। প্রাপ্য নোট বা অঙ্গীকারপত্র একটা ঋণ দলিল এবং এটা হস্তান্তরযোগ্য। এটা কি হস্তান্তরযোগ্য? এটা এমসিকিউ এর জন্য মাথায় রাখবা, এটা হস্তান্তরযোগ্য। তো এটা ব্যাংকে ভাঙায় এটা ক্যাশ করতে পারে মানুষজন। ঠিক আছে, তো এই যে প্রাপ্য নোটের নমুনা হচ্ছে এটা, যে 2 মাস অত তারিখ হতে মহাজন এত নামে আমি পরিশোধের প্রতিজ্ঞা করছি। এটা হচ্ছে প্রাপ্য নোট, লিখিত দলিল। ঠিক আছে, তো প্রাপ্য নোটের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যে প্রাপ্য নোটের উপর সুদ দিতে হয়। এটা একটা বহিমূল্য বা গায়ে একটা লিখিত মূল্য থাকে যে 1 লক্ষ টাকা, এবং এটার উপর 12% সুদ সহ তোমাকে মানে দিতে হবে। বৈশিষ্ট্যগুলো কি কি? এটার একটা আইনগত দাবি ভোগ করে থাকেন যেহেতু লিখিত, হ্যাঁ। আর প্রাপ্য নোট হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল, মানে এটা মানে ধরো তোমার কাছে আমি টাকা ধার নিলাম 1 লক্ষ টাকা, তো তোমাকে আমি এটা লিখে দিলাম, হ্যাঁ। তো তুমি আবার অন্য কাউরে দিয়ে দিলা যে ঠিক আছে তোমার 1 লাখ টাকা লাগবে, তুমি এই নোটটা নাও, ওই যে মুগ্ধ ভাই তো আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, এই মুগ্ধ ভাইয়ের এই যে নোটটা, এটা তুমি মুগ্ধ ভাইয়ের কাছ থেকে পরে টাকাটা নিয়ে নিতে পারবা। তো এটা হস্তান্তর করা যায়, তুমি চাইলে এটা হস্তান্তর করতে পারো। এই প্রাপ্য নোট আমি বিক্রয় করতে পারবো। ঠিক আছে, নগদ ঋণ অথবা সেবার বিপরীতে প্রাপ্য নোট ইস্যু করা হয়ে থাকে। ঋণ যেহেতু একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করা হয়, তাই এটার উপর সুদ প্রযোজ্য থাকে। ঠিক আছে, তো প্রাপ্য নোট এক ধরনের ঋণপত্র, হ্যাঁ। তো এটার মেয়াদ কতদিন হতে পারে? 3 মাস,
আচ্ছা 2 মাস অথবা 3 মাস অথবা 60 দিন বা 90 দিন, 2, 3 বা 90 দিন, ঠিক আছে। তো এখানে প্রাপ্য নোট ইস্যু করার পর মেয়াদ পূর্তি কিভাবে হয় সেটা তোমার দেওয়া আছে। তো দেখো 2012 সালের ডিসেম্বর 25 তারিখে 60 দিন মেয়াদে একটি প্রাপ্য নোট ইস্যু করা হলে ইহার মেয়াদ পূর্তির তারিখ কী রকম ভাবে হবে। তোমার কবে ইস্যু করা হয়েছে? 2012 সালের কত তারিখে? 25 তারিখে। হ্যাঁ, কতদিন মেয়াদি? 60 দিন মেয়াদি। তাহলে যদি ডিসেম্বর 25 তারিখে ইস্যু করা হয় তাহলে ডিসেম্বর মাস কত কত তারিখে? 31 তারিখ পর্যন্ত ডিসেম্বর মাস। তাহলে ডিসেম্বর মাসে কয় দিন পেলাম? ডিসেম্বর 31 থেকে 25 বাদ দিলে 6 দিন পেলাম। হ্যাঁ, 6 দিন পেলাম। কত দিন মেয়াদি? 60 দিন মেয়াদি। পরবর্তী জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। তাহলে 6 আর 31 কত? 37। তো 60 থেকে 37 বাদ দিলে কত দিন থাকে? 23 দিন। হ্যাঁ, তো ফেব্রুয়ারি মাসের 23 দিন অর্থাৎ 23 তারিখে এটার মেয়াদ পূর্তি হবে। তো এখান থেকে তোমার শর্ট টাইপের এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে, এটা ম্যাথে আসবে না, ঠিক আছে। মেয়াদ পূর্তি কত তারিখে হবে, এটা একদম কমন সেন্স, মানে একদম বেসিক ম্যাথ, ঠিক আছে। তুমি জাস্ট দেখবা কত তারিখে ইস্যু করা হয়েছে, যে তারিখে ইস্যু করা হয়েছে ওই মাসের কত দিন বাকি আছে। যতদিন বাকি থাকবে তারপরের দিন থেকে তোমার জাস্ট পরের মাসটা কাউন্ট করবে। পরের মাস কত দিনে? 31 দিনে নাকি 30 দিনে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তো একটা জিনিস তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই, কোনটা 31 এবং কোনটা 30-এ তুমি বুঝবা। এই যে তোমার হাতের মুঠি আছে, হাতের মুঠি তুমি দেখবা, এই যে তোমার উপরের যে জায়গাগুলা, এই যে তোমার উপরের যে নাকেল অর্থাৎ যেটা তুমি ঘুষি মারো যেটা দিয়ে, এটা হচ্ছে 31 দিনে। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 28 বা 30 দিনে। হ্যাঁ, 30 দিনে তো না, 28 দিনে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই কি 31, আগস্ট 31, এই যে আগস্ট, সেপ্টেম্বর 30, অক্টোবর, অক্টোবর 31, তারপরে নভেম্বর 30, আবার ডিসেম্বর 31, ঠিক আছে। তো এইভাবে তুমি গুনতে পারো, হাত দিয়ে গুনতে পারো ইজিলি। আচ্ছা, তারপরে সুদ কিভাবে গণনা করবে? এখানে একটা তোমার সূত্র আছে, প্রাপ্য নোটের লিখিত যে মূল্যটা থাকবে সেটার সাথে বার্ষিক সুদের হার গুণ করবা। হ্যাঁ, এবং মাস বা দিনের সংখ্যা দিয়ে গুণ করবা। বার্ষিক সুদের হার গুণ করবে এবং মাস বা দিনের হার দিয়ে গুণ করবা, ঠিক আছে। তো এখন প্রাপ্য নোট কিভাবে হিসাবভুক্ত করতে হয়, তো এখানে মূলত আমরা জাবেদাটা দেখবো, এখানে জাবেদাটাই আসে, ঠিক আছে। যখন প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্য নোট পাওয়া যায়, তো প্রাপ্য নোট পাওয়া গেলে এটা প্রাপ্য হিসাবের মতো ডেবিট হবে, যেহেতু এটা একটা কি তোমার প্রাপ্য হিসাব। তো প্রাপ্য নোট হিসাব ডেবিট হবে, প্রাপ্য নোট হিসাব ডেবিট হবে এবং প্রাপ্য হিসাব কি হবে? ক্রেডিট হবে, ঠিক আছে। যেহেতু প্রাপ্য নোট একটা সম্পদ, প্রাপ্য নোট একটা সম্পদ, এটা ডেবিট হবে এবং প্রাপ্য হিসাবটা কমে যাবে। প্রাপ্য হিসাবটা কেন কমে যাবে? কারণ আমি তো এটা লিখিত ডকুমেন্ট, যেহেতু এটা লিখিত ডকুমেন্ট তাই প্রাপ্য হিসাব কমে গেল, এটা তো আমি টাকাটা পাবোই। হ্যাঁ, তারপরে প্রাপ্য নোটের সুদ কিভাবে কাউন্ট করা হয়? তো প্রাপ্য নোটের সুদ কিভাবে কাউন্ট করা হয়, একটা জিনিস মাথায় রাখবা, যে প্রাপ্য কথাটা থাকলে ডেবিট হবে। তো প্রাপ্য সুদ ডেবিট এবং সুদ আয়, আয় যেহেতু বৃদ্ধি পেল তাই ক্রেডিট হলো। প্রাপ্য সুদ ডেবিট এবং সুদ আয় ক্রেডিট। এবং প্রাপ্য নোট যখন ইস্যু করা হবে তখন এটা জাবেদা কি হবে? প্রাপ্য নোট ডেবিট, প্রাপ্য নোট ডেবিট, এই যে প্রাপ্য কথাটা থাকলে ডেবিট হবে, প্রাপ্য নোট ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে প্রাপ্য হিসাব কেন ক্রেডিট হচ্ছে? কারণ হচ্ছে আমার দেনাদার কমে যাচ্ছে। কেন দেনাদার কমে যাচ্ছে? কারণ ওই যে লিখিত আমি তোমাকে লিখে দিছিলাম, এটা তো যেহেতু একটা লিখিত আদেশ, এটা তুমি জানতেছো যে এই প্রাপ্য নোট দেওয়ার সাথে সাথে তুমি ওই টাকাটা আর পাচ্ছ না, তুমি ওই টাকাটা আর পাচ্ছ না, এটা তোমার নোটের মাধ্যমেই পরিশোধ করা হয়ে গেছে। বোঝা গেল? আচ্ছা, তাই তোমার প্রাপ্য হিসাব কমে যাচ্ছে। আচ্ছা, তারপরে আরো জাবেদা দেখো, সুদ সহ প্রাপ্য নোটের টাকা প্রাপ্তির জন্য। তো প্রাপ্য নোটের টাকা যখন তুমি নগদে পেয়ে যাও সুদ সহ, হ্যাঁ, তখন নগদান হিসাব স্বভাবতই ডেবিট হবে এবং প্রাপ্য নোটের টাকাটা তো আর পাচ্ছ না, মানে এটা ভাঙায় যখন নগদ টাকায় কনভার্ট করে ফেলছো। প্রাপ্য নোট আগে ডেবিট ছিল, যখন তোমার কাছে কাগজটা থাকবে তখন প্রাপ্য নোট ডেবিট, কাগজটা যখন চলে যাবে ওটার বদলে নগদ টাকা আসবে, তখন প্রাপ্য নোট ক্রেডিট হবে এবং প্রাপ্য সুদ ক্রেডিট হবে। হ্যাঁ, আর নগদ টাকাটা ডেবিট হবে। তারপরে প্রাপ্য নোট ব্যাংক বা বিল দালালের নিকট যখন বাট্টা করা হয়, প্রাপ্য নোট ব্যাংক বা বিল দালালের নিকট যখন বাট্টা করা হয়, বাট্টা যখন করে তুমি কি পাও? নগদ টাকা পাও। ক্যাশে কনভার্ট করার সময় আমরা বাট্টা করি বা টাকা পাই। হ্যাঁ, তো প্রাপ্য নোট যখন বাট্টা করা হয় তখন নগদান হিসাব ডেবিট হয় এবং সুদ খরচ হিসাব ডেবিট হয়, কারণ বাট্টা করলে দালাল তো একটা পার্সেন্টেজ রেখে দেয়, তার সুদের একটা খরচ আছে, খরচটা ডেবিট হয় এবং প্রাপ্য নোটটা ক্রেডিট হয়। প্রাপ্য নোটটা কি হয়? ক্রেডিট হয়। তো এখানে দেখো দুইটা জাবেদা সেমি, এখানে নগদান ডেবিট, এখানে নগদান ডেবিট, শুধু এখানে আর এখানের পার্থক্য হচ্ছে এখানে বলছে সুদ সহ প্রাপ্য নোটের টাকা প্রাপ্তির জন্য, সুদ সহ
প্রাপ্য নোটের টাকা প্রাপ্তির জন্য। তো এখানে যেহেতু সুদ সহ টাকা পাইছে, তাই এখানে প্রাপ্য সুদ, এই প্রাপ্য সুদটা ক্রেডিট হয়েছে। আর এখানে এখানে সুদটা হচ্ছে খরচ, এখানে সুদটা হচ্ছে খরচ, আর এখানে প্রাপ্য সুদটা হচ্ছে কি তোমার আয়, ইনকাম। ঠিক আছে, এটা হচ্ছে ইনকাম আর এটা হচ্ছে খরচ। তো এখানে ডেবিট হয়েছে আর এখানে ক্রেডিট হয়েছে। আর প্রাপ্য নোট যেহেতু তোমার ওই যে লিখিত দলিলটা ওইটা থাকতেছে না, তাই প্রাপ্য নোট ক্রেডিট হয়ে গেল। প্রাপ্য নোট যদি প্রত্যাখ্যাত হয়, হ্যাঁ, প্রাপ্য নোট যদি প্রত্যাখ্যাত হয়, অর্থাৎ প্রাপ্য নোটটা ধরো কোনো আইনগত ভিত্তি নেই, তখন আবার সে টাকাটা পাবে, প্রাপ্য হিসাব আবার ডেবিট হয়ে যাবে, আবার সে টাকাটা পাবে এবং প্রাপ্য নোট ক্রেডিট হয়ে যাবে, প্রাপ্য নোট ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, আর প্রাপ্য নোট নবায়নের জন্য তোমার প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য নোট ক্রেডিট। হ্যাঁ, যখনই টাকাটা পাবো তখন প্রাপ্য হিসাব ডেবিট এবং প্রাপ্য নোট ক্রেডিট। হ্যাঁ, আচ্ছা, তো এখানে জাবেদাগুলো একটু মাথায় রাখবা। যখন প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্য নোট পাওয়া যায়, যখন প্রাপ্য নোট প্রাপ্য হিসাবের নিকট থেকে পাবো তখন প্রাপ্য নোট ডেবিট হবে এবং প্রাপ্য হিসাব কমে যাবে। তারপরে প্রাপ্য নোটে যখন সুদ পাবো, প্রাপ্য নোটে যখন সুদ পাবো তখন প্রাপ্য সুদ ডেবিট হবে এবং সুদ আয় ক্রেডিট হবে, প্রাপ্য সুদ ডেবিট হবে এবং সুদ আয় ক্রেডিট হবে। তারপরে যখন আমার টাকাটা ভাঙাবো, মানে নগদ ক্যাশ করব, তখন নগদ হিসাব সবসময় ডেবিট রাখবো, নগদ হিসাব সবসময় ডেবিট রাখবো। ঠিক আছে, নগদ হিসাব ডেবিট রাখবো এবং প্রাপ্য নোট সবসময় ক্রেডিট রাখবো। এই দেখো, নগদ হিসাব ডেবিট, প্রাপ্য নোট ক্রেডিট, প্রাপ্য নোট ক্রেডিট। আর এখানে সুদ সহ টাকা প্রাপ্তির ক্ষেত্রে প্রাপ্য সুদ ক্রেডিট হবে, আর এখানে বিল দালালের নিকট বাট্টা থাকলে বুঝবা বাট্টা একটা খরচ, এখানে সুদ খরচ ডেবিট হবে, এটাই পার্থক্য। আর প্রাপ্য নোট যদি প্রত্যাখ্যাত হয়ে যায়, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়, তখন আবার আমি টাকাটা পাবো, তাই প্রাপ্য হিসাব ডেবিট এবং প্রাপ্য নোট ক্রেডিট। আবার নবায়ন করলেও সেম, প্রাপ্য হিসাব ডেবিট এবং প্রাপ্য নোট ক্রেডিট। ঠিক আছে, আর সুদ সহ নতুন নোট প্রস্তুতের জন্য, সুদ সহ নতুন নোট যখন প্রস্তুত করবে, নোট যখন প্রস্তুত করবে তখন প্রাপ্য নোট স্বাভাবিকভাবে ডেবিট হবে এবং সুদ সহ বলছে, তার মানে সুদ এটা আয়, সুদ এটা আয়, সুদ আয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। একটা জিনিস মাথায় রাখবে, যে সুদ সহ কথাটা যখন থাকবে তখন বলবা প্রাপ্য হিসাব সুদ আয়টা ক্রেডিট হবে। এই যে দেখো সুদ সহ কথাটা আছে, এই যে প্রাপ্য সুদ ক্রেডিট হয়েছে, বোঝা গেছে? সুদ সহ, এখানে কিন্তু সুদ সহ কথাটা উল্লেখ নেই। ঠিক আছে, সুদ সহ যখন থাকবে তখন বুঝবা সুদটা ক্রেডিট হবে, এই যে সুদটা ক্রেডিট আছে। ঠিক আছে, সুদ আয়টা ক্রেডিট আছে, আর এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট, যেহেতু প্রাপ্য হিসাবটা কমে গেল প্রাপ্য নোট নতুন যখন প্রস্তুত করব। ওকে, এখন তোমার তৃতীয় পক্ষের নিকট দুইটা উপায় প্রাপ্য বিল বা নোট তুমি হস্তান্তর করতে পারবা। একটা হচ্ছে প্রাপ্য বিল বা নোট বন্ধক রাখতে পারবা, প্রাপ্য বিল বা নোট বিক্রয় করতে পারবা, প্রাপ্য বিল বা নোট বন্ধক রেখে তুমি ঋণ গ্রহণ করতে পারবা। তিনটা ভাবেই তুমি কি করতে পারবা, হস্তান্তর করতে পারবা। তো এগুলো জাস্ট থিওরিটিক্যাল টার্মস, এটা তেমন ম্যাথের জন্য ইম্পর্টেন্ট না, ম্যাথের পাঠ্যক্রম আমরা পার করে আসছি। প্রাপ্য নোট বিক্রয় বা বাট্টা দুইভাবে করতে পারবা। একটা হচ্ছে সুদ উল্লেখবিহীন প্রাপ্য নোট, যেখানে কোনো সুদ উল্লেখ থাকবে না, আর একটা হচ্ছে সুদ উল্লেখ সহ প্রাপ্য নোট, যেখানে একটা নির্দিষ্ট সুদ উল্লেখ থাকবে এবং প্রাপ্য নোটের মেয়াদ শেষ হয়ে গেলে ওই সুদটা দিতে তুমি বাধ্য থাকবা। সুদ উল্লেখবিহীন প্রাপ্য নোটে কি তোমার এখানে মেয়াদ পূর্তিতে কোনো সুদ উল্লেখ থাকে না, এখানে নামিক মূল্য বা বহিমূল্য, অর্থাৎ গায়ের যে মূল্যটা, হ্যাঁ, গায়ের যে মূল্যটা সেটার উপরে তোমার মূল্যটা প্রদান করা হয়। অর্থাৎ তোমার কাছে যদি আমি 1 লাখ টাকা ধার নিয়ে থাকি, ওই 1 লাখ টাকায় দিবে, এর উপর কোনো সুদ দিব না। এটা হচ্ছে সুদবিহীন প্রাপ্য নোট। আর যেটা সুদ যুক্ত সেটা তো জানো যে নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। আচ্ছা, এখন অনাদায়ের দায়িত্ব সহ প্রাপ্য হিসেবে হস্তান্তর, এটার মানে কি? এটার মানেটা তোমাদেরকে বোঝাচ্ছি, যে কিছু কিছু অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রাপ্য হিসাব সমূহ হস্তান্তরের মাধ্যমে ঋণ গ্রহণ করে। এটা হতে পারে দেনাদারদের নোটিশ করে এবং না করে। যদি দেনাদারদের অবহিত না করে এরূপ ঋণ গ্রহণ করা হয়, তবে তা প্রতিষ্ঠান সংগ্রহ করে উক্ত অর্থ ঋণ দানকারী প্রতিষ্ঠানকে ফেরত দিবে। আমি যদি তোমাকে ইনফর্ম না করে ডিরেক্ট আমি ঋণ গ্রহণ করে ফেলি, আমি যদি ইনফর্ম না করে ডিরেক্ট ঋণ গ্রহণ করে ফেলি, তাহলে তা আমরা সংগ্রহ করে উক্ত ঋণ দানকারী প্রতিষ্ঠানকে ফেরত দিব, অর্থাৎ তোমাকে আমরা ফেরত দিব। পক্ষান্তরে দেনাদারদের জামিনে তাদের সহযোগিতার মাধ্যমে এরূপ ঋণ নেওয়া হলে দেনাদারদের সরাসরি তাদের প্রদেয় টাকা ঋণ প্রদানকারীর কাছে জমা দিতে পারে। অবশ্য ঋণ প্রদানকারী যে ঋণটা প্রদান করছে দেনাদারদের কাছ থেকে টাকা আদায় যদি ব্যর্থ হয়, তাহলে ঋণ গ্রহণকারীকেই তা পরিশোধ করতে হবে। আচ্ছা, তো এখানে জিনিসটা হচ্ছে এরকম যে কোনো কোনো সময় আমরা থার্ড পার্টির মাধ্যমে
তোমার টাকা আদায় করে থাকি। ধরো আমি তোমার কাছ থেকে টাকা পাই, এখন আমি তোমার কাছে ডিরেক্ট টাকা চেতে না আসে আরেকজন তোমার কাছ থেকে টাকা চেতে আসলো, অর্থাৎ এখানে একটা থার্ড পার্টি থাকবে। ঠিক আছে, তো এটা জাবেদা এন্ট্রি কিভাবে হবে, যখন তুমি ঋণ গ্রহণ করবা। এখানে বলছে যে কিছু কিছু অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রাপ্য হিসাবসমূহ হস্তান্তরের মাধ্যমে ঋণ গ্রহণ করা যায়। প্রাপ্য যে হিসাবসমূহ বলবে যে মানে ওই প্রতিষ্ঠানটা বলবে যে ভাই আমি তো অনেকের কাছ থেকে 1 লক্ষ টাকা পাই, তো এই যে দেখেন এই হচ্ছে হিসাব, 1 লক্ষ টাকা পাই, তো আপনি তাদের কাছ থেকে আদায় করে নেন। তো তারা হচ্ছে কি করে, পরবর্তীতে তাদের কাছ থেকে আদায় করে নেয়। তো এরকম দেনাদারদের অবহিত না করে এরূপ ঋণ গ্রহণ করা যায়। হ্যাঁ, তো দেনাদারদের অবহিত না করে আমি হচ্ছে ওই দেনাদারদের জিম্মি করে আমি নতুন কারো কাছ থেকে ঋণ আনলাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার কি, দেনাদারদের অবহিত না করে তোমার প্রাপ্য হিসাবে হস্তান্তর করা, প্রাপ্য হিসাবে হস্তান্তর করা। ধরো বিষয়টা একদম সহজে বলে দিই, এখানে অনেক কঠিন টার্মে বোঝানো আছে। তোমার কাছে আমি 500 টাকা পাই, আমার এখন টাকা দরকার। হ্যাঁ, আমার এখন ঋণ দরকার। তো আমার ধরো 500 টাকায় ঋণ দরকার, 500 টাকা ঋণ দরকার। তো আমাকে ঋণ প্রদানকারী, ধরো গ নামক এক ব্যক্তি ঋণ প্রদানকারী 500 টাকা ঋণ দিতে রাজি হয়েছে। আমার বললো যে তোমার জামানত কি, আমি বললাম জামানত ভাই হচ্ছে আমার স্টুডেন্ট, ওর কাছ থেকে আমি 500 টাকা পাই, আপনি ওর কাছে যে ধরলেও আপনারা 500 টাকা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে তোমার প্রাপ্য হিসাবের হস্তান্তর। আমি তোমার জিম্মি করে আমি আমার টাকা নিয়ে নিলাম। হ্যাঁ, তো ঋণ গ্রহণের সময় যদি এই টাকাটা না হয় তখন কি হবে, নগদান হিসাব ডেবিট, আমার কাছে নগদ টাকা চলে আসবে। অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট এবং প্রাপ্য হিসাব হস্তান্তরজনিত ক্ষতি হিসাব অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব হস্তান্তরজনিত ক্ষতি ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। তো এই দুইটা পরে বোঝো, আপাতত সিম্পল জিনিস বোঝো। তো ঋণ যখন আমি গ্রহণ করব, থার্ড পার্টির কাছ থেকে আমি যখন ঋণ গ্রহণ করব, তখন আমার নগদ টাকা বাড়বে। এবং আমি যে তোমার জিম্মি করলাম যে কয়ের কাছ থেকে আমি 500 টাকা পাই, আপনি কয়ের কাছ থেকে নিয়ে নিন। হ্যাঁ, আপনি কয়ের কাছ থেকে নিয়ে নিন। তো আমি তো যদি আমারে না দেয় তখন আমার টাকাটা কিসের থেকে দিতে হবে, অনাদায় পাওনা সঞ্চিতির থেকে দিতে হবে, এবং আমার এটা প্রাপ্য হিসাব হস্তান্তরজনিত ক্ষতি হিসেবে গণ্য হবে। তাই এটাকে আমরা সেফটি হিসেবে ডেবিট করে নিছি। ঠিক আছে, যদি আমাকে বলে যে ভাই কই মুগ্ধ ভাই তো কোনো টাকা আমার কাছে পায় না, তখন তো আমার কাছ থেকে টাকাটা ব্যাক নিবে না। তো এটার জন্য আমার কি করা ছিল, অনাদায় পাওনা একটা সঞ্চিত করা ছিল, ফান্ড করা ছিল। এই ফান্ডটাকে টাকাটা চলে গেলে আমার ডেবিট হবে, এবং প্রাপ্য হিসাব হস্তান্তরজনিত ক্ষতি ডেবিট হবে। এটা একটা যেহেতু ক্ষতি, তাই এটা ডেবিট হলো, এবং আমার প্রাপ্য হিসাব ক্রেডিট হলো, যেহেতু এই টাকাটা আমি আর পাবো না। ঠিক আছে, এটা অনেক কমপ্লিকেটেড, এটা আসবে না। যদি ঋণ প্রদানকারী টাকা আদায় ব্যর্থ হয়, তখন ঋণ যে প্রদান করছে ও যদি ওর থেকে টাকা আদায় ব্যর্থ হয়, তখন কি হবে, তখন হচ্ছে তোমার নগদ টাকাটা, আমার তো টাকাটা আবার দিয়ে দিতে হবে ওরে আবার টাকাটা দিয়ে দিতে হবে না। ও বললো যে ভাই তোমার কার থেকে টাকা পাও, আমি তো আদায় করতে পারলাম না, তো তুমি আমার টাকা ফেরত দাও। তো আমি যখন টাকাটা ফেরত দিয়ে দিব, তো নগদান হিসাব ক্রেডিট হবে এবং প্রাপ্য হিসাব ডেবিট হবে। ঠিক আছে, এই হলো তোমার জাবেদা। আচ্ছা, তো অনাদায়ের দায়িত্ব ব্যতীত প্রাপ্য হিসাব সমূহের বিক্রয়। এখানে মূলত বলা আছে অনাদায়ের দায়িত্ব ব্যতীত প্রাপ্য হিসাব সমূহের বিক্রয়, মানে যার কাছে দায়িত্ব নাই, অনাদায় যে হিসাবগুলো আছে, সে যদি প্রাপ্য হিসাব সমূহ বিক্রি করে দেয়। যেমন কিছু ব্যাংক, ডিলার এবং আর্থিক কোম্পানি প্রাপ্য হিসাব সমূহ এই শর্তে ক্রয় করে যে ভবিষ্যতে যদি প্রাপ্য হিসাব সমূহ থেকে অর্থ না পাওয়া যায়, তাহলে উক্ত প্রাপ্য হিসাব থেকে অর্থ আদায়ের জন্য বিক্রেতার কোনরূপ দায় থাকবে না। কিছু ব্যাংক আছে, ডিলার আছে, আর্থিক কোম্পানি আছে, ওই আর্থিক কোম্পানির প্রাপ্য হিসাব সমূহ ক্রয় করে, যে ঠিক আছে তুমি কারো কাছ থেকে 1 লাখ টাকা পাও, এটা আমার কাছে জামানত রাখো। যদি ভবিষ্যতে এখান থেকে টাকা না পাই, তাহলে এই প্রাপ্য হিসাব থেকে অর্থ আদায়ের জন্য বিক্রেতার কোনরূপ দায়িত্ব থাকবে না, যে বিক্রি করছে তার দায়িত্ব থাকবে না। প্রাপ্য হিসাব সমূহের এই ধরনের বিক্রয়কে বলা হয় অনাদায়ের দায়িত্ব ব্যতীত প্রাপ্য হিসাবের বিক্রয়। ঠিক আছে, মানে এখানে বায়ার যে থাকে তার কোনো থাকবে না, দাবি থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তো এটা অনেক কমপ্লিকেটেড জিনিস, এটা মাথা রাখার দরকার নেই। তারপর হচ্ছে তোমার ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয়। ডেবিট কার্ড হচ্ছে ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত এক ধরনের কার্ড, যা ব্যক্তির ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কত টাকা জমা আছে তা নির্দেশ করে। ডেবিট কার্ডের মাধ্যমে কি নির্দেশ করে, কত টাকা জমা আছে তা নির্দেশ করে। তো বিভিন্ন ব্যাংক ডেবিট কার্ড ইস্যু করে থাকে। তো ডেবিট কার্ড যদি ইস্যু করা হয়, তাহলে কি ব্যাংকের টাকাটা বৃদ্ধি পায়, ব্যাংক
হিসাব ডেবিট, তারপর সার্ভিস চার্জ হিসেবে একটা টাকা কেটে নেওয়া হয়, তো সার্ভিস চার্জ হিসাব ডেবিট, এবং বিক্রয় করলে আয় হয়, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে? ডেবিট কার্ডের মাধ্যমে তুমি যদি পণ্য বিক্রয় করে থাকো তখন তোমার ব্যাংকে টাকা ঢুকবে, তাই ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক একটা সার্ভিস চার্জ কেটে নেবে, যেহেতু সার্ভিস চার্জ এক ধরনের খরচ, তাই খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে, এবং যেহেতু বিক্রয় করেছো, বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়, তাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তারপরে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 ধরনের শ্রেণীর কাছে তুমি বিক্রি করতে পারো। ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান, যিনি বিক্রেতা থেকে স্বাধীন, খুচরা বিক্রেতা আর ক্রেতা। তো আপাতত এই 3টা জিনিসই মাথায় রাখো, বাকিগুলো তোমার দরকার নেই। তারপরে ব্যাংক ক্রেডিট কার্ড আছে। তো এখানে বলছে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলে বিক্রেতার হিসাব বই কি জাবেদা হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে তোমার পণ্য যদি বিক্রয় করা হয় তাহলে নগদ টাকা তুমি পাবা, নগদ টাকা পাবা, তাই নগদান হিসাব ডেবিট হবে। ঠিক আছে? নগদান হিসাব ডেবিট হবে, এবং একটা সার্ভিস চার্জ কেটে নেবে ব্যাংক, সার্ভিস চার্জ হিসাব তোমার ডেবিট হবে, এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। হ্যাঁ, এখানে বলছে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পণ্য বিক্রি করা হয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পণ্য বিক্রি করা হয় তাহলে তোমার নগদান হিসাব ডেবিট হবে, আর ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হলে ব্যাংক হিসাব ডেবিট হবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে? কারণ এটার কারণ কি? কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হলে সেটাকে নগদ বিক্রয় হিসেবে কাউন্ট করা হয়, নগদ বিক্রয় হিসেবে কাউন্ট করা, এটা মাথায় রাখবা। কোনটা কার্ডের মাধ্যমে বিক্রয় হয়, ব্যাংক হিসাব ডেবিট হয় না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করা হলে সেটা নগদ বিক্রয় হিসেবে কাউন্ট করা হয়, আর ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয় করা হলে সেটা ব্যাংক হিসাব ডেবিট করা হয়েছে। এই যে দেখো, ব্যাংক হিসাব ডেবিট করা হয়েছে ডেবিট কার্ডের মাধ্যমে, আর ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলে নগদান হিসাব ডেবিট করা হয়েছে, এটা একটু লিখে রাখতে পারো। তারপর অন্যান্য ক্রেডিট কার্ড, যখন কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয় তখন প্রাপ্য হিসাব ডেবিট, সার্ভিস চার্জ খরচ ডেবিট, এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যখন তোমার ধারে পণ্য বিক্রি করা হয় কিন্তু কার্ডের মাধ্যমে, তখন প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, আমি টাকাটা পাবো, এবং একটা সার্ভিস চার্জ কেটে নেবে, ওইটা ডেবিট হবে, এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে? আর যখন কার্ডের বিপরীতে নগদ অর্থ পাওয়া যাবে তখন নগদ অর্থ অর্থাৎ নগদান ডেবিট হবে, এবং প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। আচ্ছা, তো এই ছিল আজকে তোমার কনসেপ্ট ক্লাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে মূলত প্রাপ্য হিসাব সমূহ কিভাবে সৃষ্টি হয়, কিভাবে প্রাপ্য হিসাব সমূহ যখন টাকা আদায় করে ফেলে তখন সেটা জাবেদা কি হয়, এখানে মূলত জাবেদা নিয়ে তোমার আলোকপাত করা হয়েছে। তো পরবর্তী সিকিউ এবং এমসিকিউ সলভিং ক্লাসে আমরা এটার বিস্তারিত প্রয়োগ শিখব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।